আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাফি। আমরা আজকে কথা বলবো হাঁটুর পিছনের দিকে একটি কমন কন্ডিশন, যেটাকে আমরা বলি ব্যাকার সিস্ট নিয়ে। ব্যাকার সিস্ট নামটা আসলে আমাদের পেশেন্ট এবং ডক্টরদের কাছে খুবই পরিচিত, বা বিশেষ করে রোগীরা আমাদের কাছে প্রায় এসে বলে যে স্যার, আমার হাঁটুর পিছনের দিকে ফুলে গেছে। বিশেষ করে বয়স্ক মহিলা অথবা পুরুষদের হাঁটুর বাত হলে হাঁটুর বাতের একটা কনসিকুয়েন্সেস হিসেবে হাঁটুর পিছনের দিকে এরকম ফুলে যায়। তো এটাকে আমরা বলি যে অনেক সময় রোগীদেরকে আমাদের ডাক্তাররা বলে যে আপনার এখানে পানি জমেছে এবং পানিটা বের করে ফেলতে হবে, অথবা অনেক সময় সার্জারিও করা লাগে। তো এই যে পানির থলি বা সিস্ট, এটাকে আমরা ব্যাকার সিস্ট বলি। তো আজকে আমরা ব্যাকার সিস্টের একটা কমপ্লিকেশন, একটা রেয়ার কমপ্লিকেশন বাট খুব পেইনফুল কমপ্লিকেশন, সেটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে রাপচার ব্যাকার সিস্ট। সো আমাদের কাছে এই পেশেন্টটা এসেছে, তার নিতে হাঁটুতে তার বয়সজনিত বা অস্টিওআর্থাইটিস আছে, এবং অস্টিওআর্থাইটিসের কারণে তার এই জায়গায় আগে থেকে ব্যাকার সিস্ট ছিল। তো রিসেন্টলি আপনার কতদিন হলো তার সময় 10-15 দিন ধরে তার এত বেশি ব্যথা, তীব্র ব্যথা, কীভাবে হয়েছে বলতে পারে না। যে এখন স্যার ব্যথা এই জায়গায় না, ব্যথা আছে পুরা কাফ জোরে, তার মানে একটু কাছে এনে দেখো পুরা এই জায়গাটাতেই ব্যথা, এবং এই জায়গায় ধরাই যায় না, প্রচণ্ড ব্যথা। তার এই জায়গায় চাপ দিলে, টাচ করলেই তার ব্যথা লাগে। তাহলে তার এই ধরনের কন্ডিশন দেখলে মনে হয়, আমাদের ডাক্তার আমরা বলে থাকি ডিপ ভেইন থ্রম্বোসিস। তো এইরকম যদি অ্যাকিউট কাফ পেইন থাকে, কাফে যদি মারাত্মক ব্যথা থাকে, কোনো ধরনের দুর্ঘটনার হিস্ট্রি নাই, তাহলে আমরা হয় মনে করি ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি, অথবা রাপচার ব্যাকার সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। সো এই পেশেন্টটা তাই নিয়ে আসছে। আমরা যেটা আমাদের মাই কেয়ার সেন্টারে করি, এরকম কন্ডিশন হলেই আমরা আলট্রাসোনোগ্রাম করি। আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পেলাম যে তার এখানে একটা ব্যাকার সিস্ট আছে, কিন্তু ব্যাকার সিস্টের মধ্যে পানির খুবই কম, এবং আরেকটু নিচে গিয়ে দেখলাম যে তার যে এখানে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা আছে এবং সোলিয়াস আছে, তার মাঝখানে দেখা যাচ্ছে যে হাইপোইকিক কালেকশন বা অ্যানিকিক কালেকশন বা ফ্লুইড। এবং আরও নিচে গেলাম, যাওয়ার পর সেখানেও ফ্লুইডটা দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে বড় করে দেখতে চাই, দেখা যাচ্ছে যে এই ব্যাকার সিস্টটা এখান থেকে রাপচার হয়ে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াসের মাঝখানে ফ্লুইডটা চলে আসছে। এরপরে আমরা এটা কনফার্ম করার জন্য আমরা আলট্রা গাইডেড এই দিক থেকে আমরা রাপচার যে অংশটুকু, এখান থেকে ফ্লুইড নিলাম, যেটাকে আমরা বলি ডায়াগনস্টিক অ্যাসপিরেশন। যেহেতু এটা আমরা সন্দেহ করতেছি যে রাপচার্ড ব্যাকার সিস্ট, সো আমরা অ্যাসপিরেশন করে দেখতে পাইলাম যে তার এখানে অলরেডি এই যে রাপচার যে ব্যাকার সিস্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, এবং এইটার সাথে একটু ব্লাড মিক্সড হয়ে এই ফ্লুইডটা জমে গেছে। সো এটা কনফার্ম হলাম যে আমরা আসলে তার কাফের মধ্যে যে ফ্লুইডটা, এটা আসলে ব্যাকার সিস্ট থেকে রাপচার্ড ফ্লুইড। সো এই যে রাপচার্ড ব্যাকার সিস্ট, সো এইটার আসলে ম্যানেজমেন্ট কি, সেটা নিয়ে আমরা একটু জানবো, আর জানবো যে আমাদের ব্যাকার সিস্টের ম্যানেজমেন্ট কী। তাহলে আমরা এই যে আজকে রাপচার্ড ব্যাকার সিস্ট হওয়ার কারণে কিন্তু ওনার কিন্তু অবস্থা খুবই খারাপ, এবং উনি কিন্তু একেবারেই বিছনায় পড়ে আছে, খুবই খারাপ অবস্থা। সো এই জন্য আমাদের রাপচার ব্যাকার সিস্ট হতে দেওয়া যাবে না। আমাদেরকে ব্যাকার সিস্ট থাকলে সেটাকে খুব প্রাথমিক স্টেজেই চিকিৎসা করতে হবে। আমাদের সেটাকে প্রয়োজনে সেটাকে অ্যাসপিরেশন করতে হবে, কখনো কখনো সার্জারিও করা লাগে। সো ব্যাকার সিস্টের আসলে প্রাথমিক যে কজ, সাধারণত নিও অস্টিওআর্থাইটিস, ওইটার ম্যানেজমেন্ট যদি আমরা না করি, দেখা গেলো বারবার ব্যাকার সিস্ট হয়ে থাকে। সো ব্যাকার সিস্টের চিকিৎসাটা যদি আমরা প্রাথমিক পর্যায়ে না করি, অথবা এটা নিয়ে অবহেলা করি, তাহলে এই ধরনের ব্যাকার সিস্ট রাপচার্ড হয়ে, তার মানে ফেটে গিয়ে ওইখানকার যে পানিটা আছে, ফ্লুইডটা আছে, এটা কিন্তু পুরো পায়ের মধ্যে ছড়ায় পড়ে। আর সেই ঘটনাটাই কিনা আজকের এই পেশেন্টের হয়েছে। সেই ধরনের দুর্ঘটনা থেকে আমরা যদি এড়িয়ে চলতে চাই, তাহলে প্রত্যেকটা ব্যাকার সিস্টকেই খুব সিরিয়াসলি ট্রিট করতে হবে, কারণ রাপচার ব্যাকার সিস্টের ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড। এখন আমরা জানবো যে রাপচার ব্যাকার সিস্টের ম্যানেজমেন্ট কী। সাধারণত রাপচার ব্যাকার সিস্ট বা ব্যাকার সিস্ট যদি ফেটে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে কনজারভেটিভলি চিকিৎসা করি, তার মানে কোনো সার্জারি না করেই আমরা চিকিৎসা করি। সেক্ষেত্রে রোগীকে বেড রেস্ট দিয়ে রাখি, রোগীকে ইমোবিলাইজেশন করার জন্য প্রয়োজন আমরা প্লাস্টার দিই, কখনো কখনো আমরা অ্যান্টিবায়োটিক্স দিই, এবং যদি ফ্লুইড কোনো বাকি থাকে, যদি সুযোগ থাকে, যেমন আমাদের এই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের সাহায্যে একটু বের করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে পেইনটা কিছুটা কমে আসবে, এবং পেইন কিলার দিয়ে পেইন কমাতে হবে। এরপরও যদি কখনো কখনো অনেক বেশি প্রবলেম মনে হয়, সেক্ষেত্রে খুবই রেয়ার কেসে
তখন আমাদের সার্জারি করা লাগতে পারে। সার্জারি করে সিস্টটা বের করে দেওয়া এবং হচ্ছে যে ফ্লুইডগুলি আছে ফ্লুইডগুলি একটু ওয়াশ আউট করে দেওয়া যেতে পারে। তো দিস ইজ অল অ্যাবাউট অফ টুডেজ ডিসকাশন, যে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেটা খুবই কমন বেকার সিস্ট, কিন্তু তার খুব একটা আনকমন কমপ্লিকেশন হতে পারে, যেটা রাপচার বেকার সিস্ট বা এই পানির থলিটা ফেটে যাওয়া, সেটা কীভাবে ম্যানেজ করতে হবে সেটা আমরা আজকে জানলাম। আসসালামু আলাইকুম।